সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের আজ যেটা নিব সেটা হচ্ছে তোমাদের উদ্ভিদ বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় কোষ বিভাজন। কোষ বিভাজনের এই লেকচারটা তোমাদের গতদিন যে লেকচারটা আমি পড়িয়েছিলাম সেটা সাউন্ড সিস্টেমের প্রবলেমের কারণে তোমরা ঠিকভাবে শুনতে পাওনি। এই জন্য আমি ক্লাসটা আরো আজকে রিপিট করব, তার সাথে নতুন কিছু টপিক অ্যাড করে। আমার পরিচয় তো তোমরা সবাই জানো, আমি উম্মে সালমা বিনতে সাত্তার, প্রভাষক প্রাণীবিদ্যা, শহীদ বেগম শেখ ফজিলাতুন্নেসা মুজিব সরকারি কলেজ, হাজারীবাগ, ঢাকা। তো আমাদের গতদিন যে লেকচারটা আমরা শুরু করেছিলাম সেটা হচ্ছে প্রথমে হচ্ছে সেটা হচ্ছে সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিসটা কি এটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে কি সাইটোপ্লাজমের যে বিভাজন সেটাকে আমরা বলছি সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস যদি না হয় এবং যদি ক্রমাগত ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজন সেটা যদি চলতে থাকে, তাহলে কি হচ্ছে একই কোষে অনেকগুলো নিউক্লিয়াসের সৃষ্টি হবে। ঠিক আছে, এই জন্য কি হচ্ছে সাইটোকাইনেসিসটা কোষের জন্য খুব বেশি জরুরি। ক্যারিওকাইনেসিস এটা কি দেখো, নিউক্লিয়াসের যে বিভাজন, তাই না? তাহলে কি হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস বলে। ক্যারিওকাইনেসিসের ফলে নিউক্লিয়াসটি সমান দুই অংশে বিভাজিত হয়ে কি হবে, দুটো সমগুণ সম্পন্ন অপত্য কোষ সৃষ্টি করবে এবং বিভাজিত যে কোষটা থাকবে সেই কোষে নিউক্লিয়াসটা কি করবে, একটা জটিল বিভিন্ন ধাপে জটিল পরিবর্তনের মাধ্যমে কি করবে, তাদের এই প্রসেসটা বা ক্যারিওকাইনেসিসের যে প্রক্রিয়াটা সেটা তারা সম্পন্ন করবে। এরপর যেটা ছিল সেটা হচ্ছে কি মাইটোসিসের প্রয়োজনীয়তা। ঠিক আছে, মাইটোসিসের প্রয়োজনীয়তাটা কি দেখো, এখানে কি কি কাজে লাগছে আমার। প্রথমে কি দেহ গঠন, এটা কি হচ্ছে সব জীবেরই কি হচ্ছে দেহটা গঠিত হচ্ছে কোন প্রক্রিয়ায়, মাইটোসিস প্রক্রিয়া, তাই না? তাহলে কি হচ্ছে বহুকোষী জীবে জাইগোট নামক একটি মাত্র কোষ এই বিভাজনের মাধ্যমে কি হচ্ছে একটা কোষ থেকে কি হচ্ছে অনেকগুলো কোষের বহুকোষী একটা দেহ গঠন করছে। বংশ বিস্তার, এককোষী জীবে এই প্রক্রিয়া কি হচ্ছে বংশ বিস্তার হচ্ছে, তার মানে কি নতুন প্রজাতির সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের আবির্ভাব হচ্ছে। আকার আয়তন রক্ষা, এই বিভাজনের ফলে কোষের আকার এবং আয়তনে কি হচ্ছে, এরা কি হচ্ছে আকারে বাড়ছে, বড় হচ্ছে, তাই না? ক্রোমোজোমের সমতা রক্ষা, এর ফলে কি হচ্ছে কোষের সমান এবং সমগুণ সম্পন্ন কি হচ্ছে ক্রোমোজোমটা কি করছে থাকছে। ক্ষতস্থান পূরণ, মনে করো কোনো জায়গায় কেটে গেল, ঠিক আছে, এই ক্ষতস্থানটা পূরণ হবে কার মাধ্যমে, মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে। স্থিতিশীলতা, এর মাধ্যমে কি হচ্ছে জীবের যে গুণগত যে স্থিতিশীলতা সেটা কি করছে বজায় থাকছে। এর মধ্যেই হচ্ছে গিয়ে কি এই পর্যন্তই ছিল আমাদের মাইটোসিস প্রক্রিয়া। এরপর আমরা যেটা যাব সেটা হচ্ছে গিয়ে অনিয়ন্ত্রিত মাইটোসিস। যদি মাইটোসিস প্রক্রিয়াটা যদি কি হয় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, ক্রমাগতভাবে যদি কোষগুলো কি বিভাজিত হয়, ঠিক আছে, তখন কি হতে পারে সেটা একটু দেখি। মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি থেকে দুটি থেকে চারটি এভাবে কি হচ্ছে কোষের সংখ্যাগুলো বাড়ছে, তাই না? যদি কোনো কারণে এই নিয়ন্ত্রণটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে কি হচ্ছে যে অবস্থার সৃষ্টি হয় সেটাকে আমরা বলতেছি কি অস্বাভাবিক কোষ বিভাজন, বা এটাই হচ্ছে কি অনিয়ন্ত্রিত মাইটোসিস। এর ফলে কি হচ্ছে দেখো, টিউমার, ক্যান্সার এগুলোর মধ্যে ভয়াবহ রোগগুলোর সৃষ্টি হচ্ছে। তার কোষ বিভাজন কি দেখো, এখানে কি হচ্ছে দুটা প্রোটিন অণু যেটাকে কি হচ্ছে তারা যদি তাদের স্থানটা ত্যাগ করে অন্যদিকে চলে যায়, তখন কি হচ্ছে এই অনিয়ন্ত্রিত মাইটোসিসটা সৃষ্টি হচ্ছে। ফলে কি হচ্ছে কোষ কি হচ্ছে তাদের নিয়ন্ত্রণটা হারিয়ে ফেলছে। এর ফলে কি হচ্ছে অর্বুদ সৃষ্টি হচ্ছে। এর ফলে কি হচ্ছে এই অর্বুদটা কি করছে দুটি পোষক কোষের জিনের সাথে একত্রিত হয়ে যাচ্ছে এবং কোষের যে বৃদ্ধি নিয়ন্ত্রণকারী যে প্রোটিনগুলো আছে সেই প্রোটিনগুলো কি করছে তাদের কাজগুলো করা কি করছে বন্ধ করে দিচ্ছে। এর ফলে কি হচ্ছে ক্যান্সার হচ্ছে, তাই না? আমরা যদি দেখি তাহলে কি হচ্ছে দুটা উপায়ে কি হচ্ছে এই অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলে দুটা উপায়ে কোষের মৃত্যু হতে পারে। একটাকে বলা হচ্ছে কি নেক্রোসিসটা কি হচ্ছে যদি কোনো কারণে যদি পুষ্টির অভাব হয় বা যদি বিষাক্ত যদি কোনো দ্রব্য যদি পাওয়া যায়, তাহলে কি হচ্ছে এই ঘটনাটা ঘটছে, সেটাকে আমরা বলতেছি নেক্রোসিস। আর একটা হচ্ছে কি
অ্যাপোপ্টোসিস, সেটা কি হচ্ছে জিন কোনো কারণে যদি কি হচ্ছে জিনগত যে প্রবলেমটা তার কারণে যদি কোনো কারণে যদি কোষটাকে যদি মৃত হয় বা মানে কন্ট্রোলের বাইরে চলে যায় সেটাকে আমরা বলতেছি অ্যাপোপ্টোসিস। এরপর যদি আমরা যাই মায়োসিস, আমাদের এরপরে যেটা সেটা হচ্ছে কি আমাদের মায়োসিস বা হ্রাসমূলক যে কোষ বিভাজনটা। মাইটোসিস আমাদের এ পর্যন্তই ছিল। এরপর মায়োসিসটা আমরা দেখি যে বিভাজনে কি হচ্ছে নিউক্লিয়াস দুইবার পর পর দুইবার বিভাজিত হচ্ছে এবং ক্রোমোজোম হচ্ছে কয়বার একবার। এর ফলে কি হচ্ছে মাতৃকোষে যে ক্রোমোজোমের যে সংখ্যাটা আছে সেটা কি হচ্ছে অর্ধেক হয়ে যাচ্ছে। অর্ধেক হয়ে ক্রোমোজোম কি হচ্ছে 4টা অপত্য কোষের সৃষ্টি করছে। সেই ধাপটাকেই বা সেই প্রক্রিয়াটাকেই আমরা বলছি মায়োসিস বা হ্রাসমূলক কোষ বিভাজন। উন্নত জীবের জনন মাতৃকোষে কি হচ্ছে মায়োসিসটা হয়ে থাকে। দেহকোষে অথবা হ্যাপ্লয়েড কোষে কি হচ্ছে এই মায়োসিসটা হয় না। তবে কিছু কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদ আছে, যেমন হ্যাপ্লয়েড উদ্ভিদ আছে যেখানে কি হচ্ছে জাইগোটে মায়োসিস হতে পারে। এটাকে আমরা দুটা ধাপে ভাগ করতে পারি বা দুটা পর্বে ভাগ করতে পারি। একটা হচ্ছে মায়োসিস 1, একটা হচ্ছে মায়োসিস 2। তাহলে আমরা দেখি মায়োসিসটাকে কেন হ্রাসমূলক বিভাজন বলা হচ্ছে। এখানে কি হচ্ছে নিউক্লিয়াস দুবার তো বিভাজিত হচ্ছে ঠিকই, কিন্তু কি ক্রোমোজোমটা কতবার হচ্ছে একবার হচ্ছে। এর ফলে কি হচ্ছে ক্রোমোজোমটা কি হচ্ছে অর্ধেকে হয়ে যাচ্ছে। এই কারণে কি হচ্ছে মায়োসিসকে বলা হচ্ছে বা মিওসিসকে হ্রাসমূলক কোষ বিভাজন বলা হয়, কারণ ক্রোমোজোম সংখ্যা এখানে কি হচ্ছে অর্ধেকে পরিণত হয়ে যাচ্ছে। আমরা যদি বৈশিষ্ট্যগুলো যদি দেখি মায়োসিসের যদি বৈশিষ্ট্য দেখি তাহলে কি হচ্ছে এটা কি হচ্ছে সাধারণত মায়োসিস কি হয় জনন মাতৃকোষে এটা হয়ে থাকে। ঠিক আছে, এটা কি হচ্ছে এটা একটা জটিল দীর্ঘস্থায়ী একটা প্রক্রিয়া এবং কি হচ্ছে এখানে নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয় এবং ক্রোমোজোম কয়বার বিভাজিত হচ্ছে একবার বিভাজিত হচ্ছে। তারপর দেখি এখানে প্রোফেজের যে প্রথমটা মায়োসিস 1 যে প্রোফেজ, এখানে কি হচ্ছে প্রোফেজে 5টা কি হচ্ছে উপপর্যায়ে এটা বিভক্ত। এখানে কি হচ্ছে প্রোফেজ 1 যে প্যাকাইটিন দশা আছে সেখানে কি হচ্ছে একটা বিশেষ ঘটনা ঘটছে, সেটাকে আমরা বলছি ক্রসিং ওভার, তাই না? সেটাকে কি হচ্ছে দেখো কাইজমা সৃষ্টি হচ্ছে এখানে এবং ক্রসিং ওভার হয় বলে কি হচ্ছে হোমোলোগাস যে ক্রোমোজোম গুলো আছে তাদের মধ্যে কি হচ্ছে জিনের কিছু বিনিময় ঘটে। তারপর একটি মাতৃকোষ থেকে আমরা কি করতে পারি 4টা অপত্য কোষের সৃষ্টি হয় বা 4টা কোষ আমরা পেয়ে থাকি। এছাড়াও কি হচ্ছে দেখো উন্নত কিছু উদ্ভিদ দেহ আছে সেখানে কি হচ্ছে ডিপ্লয়েড স্পোর মাতৃকোষ কি হচ্ছে এই মায়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে কি হচ্ছে হ্যাপ্লয়েড স্পোরের সৃষ্টি করছে। তারপর দেখো এখানে হোমোলোগাস যে ক্রোমোজোম গুলো আছে ক্রোমোজোম গুলো কি হচ্ছে এক পর্যায়ে গিয়ে এরা কি করছে বাইভ্যালেন্ট বা জোর বাঁধছে, জোর বেঁধে এরা অবস্থান করছে। এই হচ্ছে মোটামুটি মায়োসিসের বৈশিষ্ট্য। এবার দেখি এখানে কেন প্রয়োজন মায়োসিস কোষ বিভাজনটা কেন প্রয়োজন সেটা কি দেখো মায়োসিসে সাধারণত জীবের জনন কোষ বা গ্যামের সৃষ্টির সময় কি হচ্ছে জনন মাতৃকোষে এই ঘটনাটা ঘটে থাকছে। এখানে কি হচ্ছে সপুষ্পক উদ্ভিদের যে পরাগধানী আছে এবং ডিম্বক এর মধ্যে কি হচ্ছে মায়োসিসটা ঘটছে। উন্নত যে প্রাণীদেহগুলো আছে সেগুলো শুক্রাশয় এবং যে ডিম্বাশয় আছে সেখানে এই মায়োসিসটা ঘটছে। মস এবং ফার্ন জাতীয় উদ্ভিদের ডিপ্লয়েড মাতৃকোষ থেকে যখন হ্যাপ্লয়েড যে রেণুটা সৃষ্টি হচ্ছে এই তখন কি হচ্ছে এই এর যে জাইগোটটা তৈরি হবে সেই জাইগোটের মধ্যে কি হচ্ছে এই মায়োসিস কোষ বিভাজনটা ঘটবে। আমরা এখানে একটা ছকের মধ্যে দেখিয়েছি ছবির মাধ্যমে, তোমরা দেখো প্রোফেজ 1 কি হচ্ছে পুরো প্রসেসটা, এটা কিন্তু 5টা ধাপ হচ্ছে এখানে, ঠিক আছে উপপর্যায়। তারপর দেখো মেটাফেজ 1, অ্যানাফেজ, টেলোফেজ, এটা হচ্ছে গিয়ে কি মিওসিস 2 এর যে ধাপগুলো প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ, এই যে ধাপটা দেখো তোমরা কোথায় কি হচ্ছে এখানে ছবির মাধ্যমে দিয়ে দেওয়া আছে। তোমরা ভালো করে ছবিটা খেয়াল করো, হ্যাঁ খেয়াল করে কোথায় কি হচ্ছে সেটা দেখো। এখন আমরা চলে যাই মেয়োসিস 1-এ। এটা কি হচ্ছে এই বিভাজনটাকে আমরা 4টা ধাপে ভাগ করছি, তাই না? সেটা কি হ্যাঁ যেমন হচ্ছে গিয়ে কি লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস। এটা হচ্ছে এই 5টা ধাপ, সেটা হচ্ছে কি মিওসিস 1-এর প্রোফেজ 1-এর 5টা কি উপধাপ, ঠিক আছে। এরপর বাকি যেগুলো সেটা হচ্ছে মেটাফেজ 1, অ্যানাফেজ 1,
টেলোফেজ 1। এবং এখানে কি হচ্ছে, টেলোফেজের শেষ দিকে কি হচ্ছে, প্রজাতিতে কোনো কোনো প্রজাতির ক্ষেত্রে কি হচ্ছে সাইটোকাইনেসিস ঘটে, আবার কোনো কোনো প্রজাতিতে দেখা যাচ্ছে নাও ঘটতে পারে। ছোট কাইনেসিস যদি কোষের মধ্যে সাইটোকাইনেসিস ঘটে বা যদি নাও ঘটে, তাও কি হচ্ছে এরা কি করছে, কিছু সময় পরেই এরা কি করবে, এদের সেকেন্ড যে ধাপটা অর্থাৎ মিয়োসিস 2 এ কি করবে, এরা অংশ নিবে। এবার প্রথম যে ধাপটা সেটা কি হচ্ছে, লেপটোটিন। আমরা লেপটোটিনে গিয়ে দেখি এখানে কি হচ্ছে, দেখো এখানে নিউক্লিয়াসের জলীয় যে অংশটা, জলজ যে অংশটা সেটা কমে যাবে এবং নিউক্লিয় যে জালিকাটা সেটা কি হচ্ছে খুলে যাবে এবং ক্রোমোজোম গুলো কি হচ্ছে সরু হয়ে লম্বা হবে, ঠিক আছে, এবং জোড়ায় জোড়ায় অবস্থান করবে। এদের সমসংস্থ যে ক্রোমোজোম যখন জোড়ায় জোড়ায় অবস্থান করবে তখন তাদেরকে বলা হচ্ছে সমসংস্থ ক্রোমোজোম। ক্রোমোজোমের সাধারণত কি হচ্ছে, নিউক্লিয়াসের ভিতরে এরা কি করবে, ইতস্তত ভাবে এখানে ওখানে ছড়িয়ে না থেকে সুন্দরভাবে এরা কি করবে, সজ্জিত হয়ে থাকবে। এবং ক্রোমোজোমের শেষ প্রান্ত সেটা কি হচ্ছে অ্যাস্টারে অবস্থিত যে সেন্ট্রিওলটা আছে, সেন্ট্রিওলটা করবে নিউক্লিয় পর্দার সাথে এটা যুক্ত থাকবে, যুক্ত হয়ে কি করবে, অনেকটা এমন সুন্দর করে এটা সজ্জিত থাকবে, একটা পোলারাইজড একটা কি ভাবে একটা সজ্জিত থাকবে, যেটাকে দেখতে অনেকটা কি ফুলের তোড়ার মতো লাগবে, ঠিক আছে, ফুলের তোড়ার মতো এটাকে দেখাবে এবং একে বলা হয় বুকে স্টেজ বা ফুলের তোড়াও এটাকে কি বলা হচ্ছে, এই অবস্থাটাকে বলা হচ্ছে, ঠিক আছে। তারপর দেখো লেপটোটিন দশা কি হচ্ছে, যতই সামনের দিকে আগাবে ততই কি হবে, ক্রোমোজোমটা কি হবে, পেঁচায় যাবে, পেঁচিয়ে কি হবে, আস্তে আস্তে কি হবে, কুণ্ডলী আকার ধারণ করবে, ঠিক আছে। পরে আস্তে আস্তে কি চিকন থেকে এটা কি হবে, আস্তে আস্তে মোটা হতে থাকবে। এবার সেন্ট্রিওলের কি হবে, স্থানে কি হবে, দুইটা, এক জোড়া সেন্ট্রিওলের স্থানে এখানে দুটা সেন্ট্রিওল গঠিত হবে এবং তারা দূরে আস্তে আস্তে কি হবে, সরে যেতে আরম্ভ করবে। তোমাদের বইয়ে সুন্দর করে ছবিগুলো দেওয়া আছে, তোমরা ছবির সাথে পড়াটা মিলাই নিও। তারপর দেখো সেন্ট্রিওল দুটি কি করবে, দুপাশে 180 ডিগ্রি ভাবে সরে যাবে এবং কি হবে, পরস্পর তখন কি করবে, বিপরীত ভাবে এরা অবস্থান করবে। জাইগোটিন, সেকেন্ড যে ধাপটা সেটা হচ্ছে কি জাইগোটিন। জাইগোটিনে কি হবে, দেখো জোড়া বাঁধবে, তাই না, সমসংস্থ যে ক্রোমোজোম গুলো কি হবে, আকর্ষণের ফলে কি হবে, একটা পাশাপাশি এরা অবস্থান করবে এবং নিজেদের মধ্যে জোর বাঁধবে। এই জোর বাঁধা শুধুমাত্র সমসংস্থ ক্রোমোজোমের একটা নির্দিষ্ট অংশেই হবে, ঠিক আছে। যদি কোনো অংশ যদি সমসংস্থ না হয় তবে কি চাইলেও এরা কি করবে, জোর বাঁধবে না। এরা যে জোর বাঁধছে, এই বাঁধার যে অংশটা সেটাকে বলা হচ্ছে আমরা সিনাপসিস বলছি। এবং জোর বাঁধা এই ক্রোমোজোম দ্বয়কে, প্রত্যেকটা ক্রোমোজোমকে কি বলতেছি, বাইভ্যালেন্ট অবস্থা বলছি। এই জোর বাঁধার ব্যাপারটা ক্রোমোজোমের কয়েকটি নির্দিষ্ট অংশ থেকে শুরু করে এটা কি হবে, সমস্ত অংশে কি হবে, আস্তে আস্তে ছড়িয়ে যাবে, তাই না। দুটি সমসংস্থ ক্রোমোজোমের কিছু স্থানে কি হবে, সাইন্যাপটোনেমাল কমপ্লেক্স একটা তৈরি হবে। এই কমপ্লেক্সটা কি করবে, জোর বাঁধা যে অ্যালিলিক জিনটা আছে সেটা আবার যখন যুক্ত হবে তখন তারা একটা বিশেষ ভূমিকা রাখবে। প্যাকাইটিন, থার্ড যে ধাপটা সেটাকে বলা হচ্ছে প্যাকাইটিন। প্যাকাইটিন কি, একটা গ্রিক শব্দ যার কি হচ্ছে প্যাকাইস মানে হচ্ছে গিয়ে পুরু এবং টিন মানে তো আমরা জানি সুতা। তাহলে এখানে কি হচ্ছে, এখানে কি হচ্ছে, ক্রোমোজোম গুলো কি হবে, জোর বাঁধাটা সম্পূর্ণ যখন হয়ে যাবে তখন কি হবে, আস্তে আস্তে কি হবে, এটা সংকুচিত হবে এবং মোটা হবে এবং কি হবে, ক্রোমোজোম গুলো দুটো অপত্য যে ক্রোমোজোম সেটা কি হচ্ছে ক্রোমাটিড, সেটাকে দেখা যাবে, স্পষ্টভাবে দেখা যাবে এবং এটাকে কি বলা হচ্ছে, তখন প্রতিটিকে কি বলা হচ্ছে, বাইভ্যালেন্ট, তখন টেট্রাড রূপে দেখা যাবে। এবং প্রোফেজের এই প্যাকাইটিন দশাটা হচ্ছে সবচাইতে দীর্ঘস্থায়ী, এমনকি এই অবস্থায় কয়েকটা দিন, কয়েক সপ্তাহ, এমনকি কয়েক বছর পর্যন্ত এরা কিভাবে প্যাকাইটিন দশাটা চলতে পারে। নিউক্লিয়াসটি কি হবে, এই অবস্থায় কি হবে, একটা নির্দিষ্ট ক্রোমোজোমের সাথে এটা কি করবে, যুক্ত থাকবে। এবং এখানে কি হবে, যখন এরা কি করবে, জোর বাঁধবে, তখন এরা কি করবে, সিস্টার এবং নন সিস্টার ক্রোমাটিড, যখন একই রকম হবে সেটাকে বলছি আমরা সিস্টার ক্রোমাটিড, যখন কি হবে দুটা ভিন্ন ক্রোমোজোমের যখন ক্রোমাটিড সেটাকে আমরা বলতেছি নন সিস্টার ক্রোমাটিড। এই প্যাকাইটিন দশায় এসেই আমরা কি করব, ক্রসিং ওভারটা দেখতে পাবো। ক্রসিং ওভারটা আমরা দেখি এখানে কি হচ্ছে, দেখো এই যে দেখো ছবির মধ্যে দুটা নন সিস্টার কি হচ্ছে, ক্রোমাটিডের মধ্যে কি হবে, অংশের বিনিময় হবে, ফলে কি হবে, তাদের মধ্যে বৈশিষ্ট্যেরও বিনিময় ঘটবে। সেটা কিভাবে দেখি, হোমোলোগাস ক্রোমোজোমের দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে যে অংশের যে বিনিময়টা হচ্ছে সেটাকেই আমরা বলছি ক্রসিং ওভার। ক্রসিং ওভারের ফলে কি হচ্ছে, দুটি হোমোলোগাস ক্রোমোজোমের নন সিস্টার যে ক্রোমাটিড গুলো আছে সেই নন সিস্টার ক্রোমাটিড গুলো কি হবে,
অংশের যে বিনিময় হবে তার ফলে কি হচ্ছে জিনের বিনিময় হচ্ছে, বৈশিষ্ট্যেরও বিনিময় হবে, ঠিক আছে। এভাবে এই প্রক্রিয়াটা সম্পন্ন হবে কোষ বিভাজনের শেষে কি হবে, চারটা যে অপত্য যে চারটা কোষ সৃষ্টি হবে সেখানেও কি হবে অংশের বিনিময়। এখানে দেখো এখানে কি হচ্ছে ওদের মধ্যে কি হচ্ছে অংশের বিনিময় হয়েছে, ফলে কি ডিএনএ কি হচ্ছে এক্সচেঞ্জ হয়েছে, তাই না। এই যে নন সিস্টার দেখো এর বৈশিষ্ট্য এর এখানে চলে এসেছে, এরটা এখানে চলে এসেছে। এখানে কি হচ্ছে দেখো এই যে ক্রসিং ওভারের ফলে কি হবে জীবকোষের মধ্যে কি হবে জিনের কি হবে আমূল পরিবর্তন আসবে, নতুন বৈশিষ্ট্যের নতুন ভ্যারাইটির সৃষ্টি হবে, ঠিক আছে। আর এই জিন বিন্যাসের মূল যে সেটাই হচ্ছে কি এই ক্রসিং ওভার, এর ফলে কি হচ্ছে বৈচিত্র্যের সৃষ্টি হবে, নতুন নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি হবে। এর পরের যে ধাপটা সেটা হচ্ছে ডিপ্লোটিন। ডিপ্লোটিনটা কি দেখো ক্রসিং ওভারের ফলে কি হচ্ছে এদের বৈশিষ্ট্যের বিনিময় তো হয়ে গেল, এর ফলে কি হবে এই যে বাইভ্যালেন্ট গুলো কি হচ্ছে যে মুহূর্তে টেট্রারে পরিণত হয় ঠিক সেই মুহূর্তে হতে সমসমস্ত যে ক্রোমোজোম গুলো আছে তাদের মধ্যকার কি হচ্ছে আকর্ষণটা কি হবে আস্তে আস্তে এরা নিজেদের মধ্যে আকর্ষণটা হারিয়ে ফেলবে এবং তাদের মধ্যে বিকর্ষণ তৈরি হবে এবং বিকর্ষণের ফলে কি হবে একজন আরেকজনের থেকে দূরে সরে যাবে। পরস্পর থেকে যে দূরে সরে যাওয়ার ফলে কি হচ্ছে কয়েকটা জায়গায় দেখা যাচ্ছে ক্রোমাটিড গুলো এক বা একাধিক স্থানে কি হচ্ছে এটা ভেঙেও যেতে পারে। হ্যাঁ, এবং একটি ক্রোমাটিডের ভগ্নাংশ তখন কি হচ্ছে অপর ক্রোমোজোমের একই অংশে কি হচ্ছে এটা যুক্ত হয়ে কি হচ্ছে এদের মধ্যে যে বিনিময়টা হচ্ছে, বিনিময়টা তো হলোই ক্রসিং ওভারের ফলে, তখন কি হচ্ছে তারা আস্তে আস্তে কি হবে এক জায়গা থেকে আর এক জায়গায় কি হবে সরে যাবে। এবং এখানে লাস্টে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে কি নিউক্লিয়াসটি কি হবে আস্তে 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 কি হবে নিউক্লিয়াসটি ছোট হয়ে যাবে এবং ক্রোমোজোম গুলো আরো ক্ষুদ্র হবে এবং আরো মোটা হবে। লাস্ট যে ধাপটা সেটা হচ্ছে গিয়ে ডায়াকাইনেসিস। ডায়াকাইনেসিসের সময় যেটা হবে প্রান্তীয়করণ, তাই না। প্রান্তীয়করণ যে অবস্থাটা সেটা আমরা দেখতে পাবো এই ডায়াকাইনেসিসের সময়। এখানে কি হচ্ছে ঘূর্ণন এবং প্রান্তীয় গমন কি হচ্ছে যদিও ডিপ্লোটিন থেকে শুরু হবে কিন্তু শেষটা হবে এসে ডায়াকাইনেসিসে এসে। এই দশায় কি হবে নিউক্লিওলাস এবং শেষে হচ্ছে নিউক্লিয় পর্দাটা সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যাবে, ক্রোমোজোমটা হবে আরো মোটা এবং আরো স্থূল, ঠিক আছে। এবং কাইজমাটা কি হচ্ছে এখানে কি হচ্ছে প্রান্তীয়করণ যে চলবে, চলার পরে কি হবে এক সময় কি হবে এগুলো একদম নিউক্লিয়াসের শেষ প্রান্তে গিয়ে পৌঁছাবে এবং ক্রোমোজোম গুলো কি হচ্ছে ধাত্র জমা হওয়ায় এদেরকে কি হচ্ছে ক্রোমাটিডে আলাদাভাবে আমরা বিভক্ত করতে পারবো না। এক পর্যায়ে কি হচ্ছে যেটা বললাম সবকিছুই বিলুপ্ত হয়ে যাবে এবং কি হচ্ছে আলাদাভাবে কি হচ্ছে সূক্ষ্ম একটা তন্তুর আবির্ভাব ঘটবে এবং পর্যায়ক্রমে কি হবে স্পিন্ডল তৈরি হবে, ঠিক আছে। এবং প্রাণী কোষে কি হচ্ছে দুটা যে সেন্ট্রিওল আছে সেই সেন্ট্রিওলটা কি হবে আস্তে আস্তে পরস্পর থেকে বিপরীত বা দূরে এটা সরে যাবে। এই ছিল আমাদের মিওসিস এক। মিওসিসের একের পরে আমরা যেটা যাব সেটা হচ্ছে গিয়ে মিওসিস দুই। মিওসিস একে কি হচ্ছে সিস্টো যে হ্যাপ্লয়েড যে মাতৃকোষ বা নিউক্লিয়াস নাকি দুটি যে পদ্ধতিতে কি হচ্ছে চারটি হ্যাপ্লয়েড বা কোষ বা নিউক্লিয়াস গঠন করে সেটাকে আমরা বলতেছি মিওসিস দুই। এখানেও আমরা পাবো চারটা ধাপ, প্রোফেজ দুই, মেটাফেজ দুই, অ্যানাফেজ দুই এবং টেলোফেজ দুই। প্রোফেজ দুইয়ে কি হচ্ছে দেখি, প্রথমে কি হচ্ছে দেখি আমরা একটু ডিটেলস আমরা একটু দেখি। প্রোফেজ দুইয়ের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে কি এদশায় কি হচ্ছে নিউক্লিয়াসটা কি হবে আয়তনে কি হবে অনেক বড় হয়ে যাবে, নিউক্লিয় পর্দা এবং নিউক্লিয় লাসটা কি হবে বিলুপ্ত হয়ে যাবে, ক্রোমোজোম গুলো পুনরায় কি হবে আস্তে আস্তে পেঁচিয়ে যাবে, পেঁচিয়ে এবং কুণ্ডলী আকার ধারণ করবে এবং এর ফলে কি হবে এগুলো আরো মোটা এবং খাটো হবে এবং ক্রোমাটিড গুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, যার ফলে কি হচ্ছে তাই বাহুগুলোকে কি আলাদা আলাদা যে ক্রোমাটিড সেটা দেখা যাবে। এরপর দেখি আমরা মেটাফেজ দুইয়ে দেখি মিওসিস একের কি হচ্ছে যে স্পিন্ডল যন্ত্র যে সমকোণে যে গঠিত হয়েছিল সেটা কি হচ্ছে এখানে দেখা যাবে, এখানেও কি হচ্ছে মেটা ক্রোমোজোম গুলো কি হচ্ছে আরো খাটো হবে মোটা হবে, হ্যাঁ, এবং ক্রোমাটিড গুলো মেরুর দিকে আস্তে আস্তে প্রসারিত হবে এবং সেন্ট্রোমিয়ার কি হবে বিপরীত মেরু থেকে আগত দুটা ট্রাকশন তন্তুর সাথে এটা আস্তে আস্তে যুক্ত হবে এবং শেষ পর্যায়ে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে দুটি করে অপত্য ক্রোমোজোমের সৃষ্টি করবে। এরপর দেখি আমরা যেটা সেটা হচ্ছে কি অ্যানাফেজ দুই। এখানে কি হচ্ছে প্রত্যেকটা ক্রোমোজোমের ক্রোমাটিড দুটি পরস্পর থেকে পৃথক হয়ে বিপরীত যে মেরুটা আছে সেই মেরুর দিকে কি করবে এরা চলতে শুরু করবে এবং দু সেট অপত্য ক্রোমোজোম কি করবে ট্রাকশন তন্তুর সংকোচনের কারণে আস্তে আস্তে কি হচ্ছে এরা
দুই মেরুর দিকে এরা গমন করবে এবং এখানে কি হচ্ছে যে মেরুর দিকে গমনকালে এরা কি হচ্ছে যে শেপগুলো আছে ভি এল জে মেরুমুখী যে শেপগুলো আই এরকম আকার এরা গঠন করবে। এবং লাস্ট যেটা সেটা হচ্ছে গিয়ে টেলোফেজ 2, সেখানে 4টা কোষ আমরা আলাদাভাবে তো দেখতেই পাবো। এখানে যেটা ঘটবে সেটা হচ্ছে গিয়ে 2 সেট ক্রোমোজোম কি হবে, দুটা বিপরীত মেরুতে গিয়ে পৌঁছাবে, একে ঘিরে নতুন করে নিউক্লিয় পর্দার সৃষ্টি হবে, নিউক্লিয় লাসের আবির্ভাব ঘটবে, ক্রোমোজোম গুলোর কি হবে কুণ্ডলী যে প্যাচটা আছে আস্তে আস্তে সেটা খুলে যাবে এবং ক্রমশ কি হবে এটা সুতার মতন হবে এবং ক্রোমোজোমে কি হবে নিউক্লিয়াসে আবার কি হবে জল যোজনটা শুরু হবে এবং এদের কি হবে রঞ্জক ধারণ যে ক্ষমতাটা সেই ক্ষমতাটা আস্তে আস্তে হ্রাস পাবে এবং যেটা শুরু হবে সেটা হচ্ছে সাইটোকাইনেসিস শুরু হয়ে যাবে। এভাবেই কি হচ্ছে মায়োসিস বিভাজনের মাধ্যমে একটি ডিপ্লয়েড কোষ থেকে আমরা 4টা হ্যাপ্লয়েড কোষ পেয়ে থাকি। এরপর যেটা এটার গুরুত্ব যদি আমরা বলি, এখানে কি হচ্ছে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকা, অর্থাৎ একই রকম থাকবে ক্রোমোজোমের সংখ্যাটা, সেটা কি হচ্ছে এর মাধ্যমে কি হচ্ছে যেহেতু সংখ্যাটা কি হচ্ছে ক্রোমোজোমের সংখ্যাটা অর্ধেক হয়ে যায়, যদি মায়োসিস বিভাজন না হতো তবে প্রতি প্রজন্মে যৌন জননের সময় ক্রোমোজোম সংখ্যা কি হচ্ছে দ্বিগুণ হারে এটা কি হতো বৃদ্ধি পেত, ফলে কি হতো সাইটোপ্লাজম এবং ক্রোমোজোমের মধ্যে যে ভারসাম্যটা আছে সেই ভারসাম্যটা আস্তে আস্তে নষ্ট হয়ে যেত। এর ফলে কি জীবদেহের আয়তনটা বৃদ্ধি পেত, প্রজাতির বৈশিষ্ট্যের কি হচ্ছে দেখা যেত আমূল পরিবর্তন এবং পরিণামে কি হতো জীবজগতে কি হচ্ছে একটা বিপর্যয়ের সৃষ্টি হতো। কাজে কি এই মেয়োসিস বিভাজনের মাধ্যমে কি হচ্ছে প্রজাতির যে ক্রোমোজোম সংখ্যাটা সেটা হচ্ছে একই রকম থাকছে বা ধ্রুব থাকছে। সেকেন্ড যেটা সেটা হচ্ছে কি জীবের মধ্যে প্রকরণ বা বিয়ের সৃষ্টি কি হচ্ছে যেহেতু কি হচ্ছে ক্রসিং ওভার হচ্ছে, তাই না? ক্রসিং ওভারের ফলে কি তাদের মধ্যে কি হচ্ছে বৈশিষ্ট্যের বিনিময় হচ্ছে এবং যে বৈশিষ্ট্যের বিনিময়ের ফলে কি হচ্ছে নতুন আমরা বৈশিষ্ট্য পাচ্ছি এবং তাদের মধ্যে কি হচ্ছে বিভিন্ন রকমের প্রকরণের সৃষ্টি হচ্ছে এবং বৈচিত্র্য আসছে এর মাধ্যমে। তাই প্রজাতিতে জৈব যে বিবর্তন আছে সেই বিবর্তনটার শুরুই হচ্ছে কি মেয়োসিসের মাধ্যমে। গ্যামেট উৎপাদন, ঠিক আছে, এর ফলে কি হচ্ছে নতুন ভাবে কি হচ্ছে গ্যামেট তৈরি হচ্ছে, ঠিক আছে, নতুন ডিপ্লয়েড গ্যামেট সৃষ্টি হচ্ছে। এর ফলে প্রজাতির যে বৈশিষ্ট্য সেগুলা যদি এটা না হতো তাহলে সেটা নষ্ট হয়ে যেত এবং কি হচ্ছে ধারাবাহিকতা জীবের যে ধারাবাহিকতা সেটাও কি হচ্ছে আস্তে আস্তে নষ্ট হয়ে যেত। অভিব্যক্তিতে সহায়তা, এর ফলে কি হচ্ছে মেয়োসিসের ফলে কি হচ্ছে অভিব্যক্তিতে এটা কি করছে একটা ভূমিকা রাখছে। এবং আমরা যদি বলি ব্যবহারিক ক্ষেত্রেও আমরা কি করছি, ব্যবহারিক ক্ষেত্রে কি হচ্ছে মায়োসিস কোষ বিভাজনের ফলে ক্রোমোজোমের চলন যে চলাফেরার যেটা সেটা কি হচ্ছে বন্ধ করে ডিপ্লয়েড গ্যামেট, ট্রিপ্লয়েড উদ্ভিদ, পলিপ্লয়েড উদ্ভিদ এগুলো কি হচ্ছে আমরা সৃষ্টি করতে পারছি বা এটা সম্ভব হচ্ছে। এই মেয়োসিস বিভাজন দ্বারা মেন্ডেলবাদ এবং আপাত ব্যতিক্রমগুলো কি হয় আস্তে আস্তে ব্যাখ্যা করা সম্ভব হচ্ছে এবং ক্রসিং ওভারের হার নির্ণয়ের করে ক্রোমোজোমের কি ম্যাপ যেটা সেই ম্যাপটাও কি করছে আমরা তৈরি করতে পারছি। এরপর যদি আমরা দেখি মিওসিস 1 এবং মিওসিস 2 এই দুটার মধ্যে কি কি পার্থক্য আছে, আমরা যদি পার্থক্যটা একবার দেখি। বিভাজনের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, এটা কি হচ্ছে একটা হেটারোটাইপিক বা হ্রাসকরণ বিভাজন মিওসিস 1, কিন্তু মিওসিস 2টা কি হচ্ছে এখানে সম বিভাজনই হচ্ছে, তাই না? মাইটোসিসের ক্ষেত্রে যেরকম হয়েছিল ঠিক সেরকমই মিওসিস 2 এ কি হচ্ছে একটা সম বিভাজন বা হোমোটাইপিক বিভাজন হচ্ছে। ক্রোমোজোমের প্রকৃতি, এখানে ক্রোমোজোম কি হচ্ছে প্রতিলিপিত অবস্থায় থাকছে আর এখানে কি হচ্ছে প্রতিলিপিত ক্রোমোজোম গুলো কি হচ্ছে দুইটা আলাদা ক্রোমাটিডে পৃথকভাবে আলাদা হয়ে যাচ্ছে। ক্রোমোজোমের সংখ্যা, এটা কি হচ্ছে মিওসিস 1 কি হচ্ছে হ্রাস পেয়ে এটা অর্ধেক হচ্ছে আর মিওসিস 2 এর ক্ষেত্রে কি হচ্ছে ক্রোমোজোম সংখ্যাটা অপরিবর্তিত থাকছে। ক্রোমাটিডের পৃথকীকরণ, ক্রসিং ওভারটা কি হচ্ছে এর ফলে ঘটছে, ফলে ক্রোমোজোমের কি হচ্ছে দুটা ক্রোমাটিড পৃথক হয়ে যাচ্ছে। মিওসিস 2 এর ক্ষেত্রে কি হচ্ছে ক্রোমোজোম বংশগতভাবে দুটি ভিন্ন ক্রোমাটিড কি হচ্ছে পৃথকভাবে এটা তৈরি হচ্ছে। বিভাজন প্রক্রিয়া দেখো, মিওসিস 1টা আমরা জানি যেহেতু এখানে উপপর্যায় আছে এটা কি হচ্ছে অনেক জটিল এবং দীর্ঘস্থায়ী বেশ সময় সাপেক্ষ একটা বিভাজন প্রক্রিয়া, কিন্তু মিওসিস 2 হচ্ছে গিয়ে কি সরল এবং স্বল্পস্থায়ী বিভাজন প্রক্রিয়া। বাহুর প্রকৃতি আমরা যদি দেখি, সিস্টার ক্রোমাটিডে কি হচ্ছে এটা অভিসারী যে বাহুটা থাকে আর এখানে কি হচ্ছে অপসারী বাহু থাকে। এই হচ্ছে কি মিওসিস 1 এবং মিওসিস 2 এর মধ্যে যে পার্থক্যটা। এর মাধ্যমেই তোমাদের কোষ বিভাজন যে অধ্যায়টা সেই অধ্যায়টা তোমাদের শেষ হয়ে গেল
এখন তোমরা যেটা করবে, এখানে কিছু পার্থক্য আছে, বইয়ের মধ্যেও আছে, তোমরা এগুলো একটু শিখে নিবা। মাইটোসিস এবং মিওসিসের মধ্যে পার্থক্য, তোমাদের ওই যে মিওসিস 1 এবং 2 এর মধ্যে যে পার্থক্যগুলো, এগুলো আমি দেখালাম। এই জিনিসগুলো তোমরা সাইটোকাইনেসিস, ক্যারিওকাইনেসিসের মধ্যে কি পার্থক্য, এই জিনিসগুলো তোমরা ভালো করে শিখবা। আর একদম প্রথম থেকে যেগুলো যেগুলো পড়িয়েছি সেগুলো তোমরা ভালোভাবে দেখবা এবং ছবিগুলো খুব ভালোভাবে শিখবে। ঠিক আছে? মাইটোসিসের যে 5টা ধাপ আছে, মিওসিস 1 এর যে উপপর্যায় আছে, ঠিক আছে, প্রোফেজ 1 এর যে উপপর্যায়, সেই ছবিগুলো বাসায় বারবার প্র্যাকটিস করবা। বারবার প্র্যাকটিস করবা, যত ছবি আঁকবে তত দেখা যাচ্ছে জিনিসটা তোমাদের কাছে আরো ক্লিয়ার হচ্ছে। বারবার ছবি এঁকে এগুলো প্র্যাকটিস করবা, আর তার সাথে লেকচারটা তোমরা ফলো করো। যদি কোনো সমস্যা হয় তোমরা কমেন্ট বক্সে সেটা দিয়ে দিও। হ্যাঁ, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তারপরে যদি কোনো সমস্যা হয় বা কিছু হয়, তোমরা কমেন্ট বক্সে সমস্যাগুলো দিয়ে দিও। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ তোমাদের সমস্যাগুলো সমাধান নিয়ে আমরা কিছু আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। ঠিক আছে? সবাই ভালোভাবে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।